গপ্প এখানে রোমাঞ্চের, গপ্প এখানে শিহরণের, কারণ গপ্প এখানে গপ্প নয়, সত্যি। এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা, থরি, হুইসপার ইন সাসপেন্স। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তার বিচার করে কে বা কারা? জানতে চান? তাহলে শুনুন আমাদের আজকের গল্প, দেবদত্তা মজুমদারের লেখা ঠিক না ভুল। এই গল্পের গ্রাফিক্স ডিজাইন করেছে অনিকেত গোস্বামী, কন্টেন্ট হেড অভিজিৎ দেশাই এবং দেবদত্তা মজুমদার। শুনতে থাকুন আজকের গল্প ভুল না ঠিক, শুরু হচ্ছে এক্ষুনি। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আজ। দোতলার স্টাডি রুমে এক কাপ চা আর কিংয়ের একটা বই নিয়ে ইজি চেয়ারে আরাম করে বসে আছি। আজ আমার স্ত্রী তার বাপের বাড়ি গেছে, তাই এই সময়টা যে আমার গোল্ডেন টাইম হবে তা বলাই বাহুল্য। পৃথিবীর কোনো বিবাহিত পুরুষই এই সময়টা অস্বীকার করতে পারেন না। বইটার খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় বুঁদ হয়ে প্রায় ডুবে গেছি বলা চলে। ঠিক এমন সময় বিশ্রী কলিং বেলের আওয়াজটা আমার ধ্যান ভঙ্গ করল। প্রায় ভীষণ বিরক্ত হয়ে দোতলা থেকে নিচে নেমে এলাম। তার মধ্যেই দেখি সেই আগন্তুক প্রায় ৫-৬ বার টানা কলিং বেল বাজিয়ে যাচ্ছেন। এতে আরও খানিকটা বিরক্ত হয়ে আমি চেঁচিয়ে বললাম, আরে আসছি আসছি, একটু অপেক্ষা করুন। দরজার কাছে এসে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর এলো না। একটু অবাক হয়ে দরজাটাকে খুললাম আর বুঝলাম আমার অবাক হওয়া সবে শুরু। আমার সামনে দাঁড়িয়ে আমার ছোটবেলার বন্ধু সুকান্ত। ওর চোখে মুখে লক্ষ্য করলাম বিধ্বস্ততার ছাপ। সুকান্ত আমার ছোটবেলার বন্ধু হলেও আমার বিয়ের আগে পর্যন্ত আমরা জমিয়ে আড্ডা মেরেছি। কিন্তু বেশ কয়েক বছর আগে খবরে একটা ঘটনা দেখতে পাই। সুকান্ত সিনহা উড়িষ্যা থেকে ফেরার পথে ব্রেক ফেল করে ব্রিজের ধারে শুয়ে থাকা কতগুলো নির্দোষ মানুষকে গাড়ির চাকায় পিষ্ট করে মারেন। আর একটা চ্যানেলে দেখেছিলাম সুকান্ত মুখে হাত চাপা দিয়ে পুলিশ ভ্যানে উঠে যাচ্ছে। মধ্যবিত্ত ভীতু বাঙালি, আর সাহস রাখিনি সুকান্তর কোনো রকম খোঁজ রাখার। উল্টে চেষ্টা করে গেছি তার স্মৃতি মুছে ফেলার। কিন্তু সেই সুকান্ত আমার সামনে এইভাবে দাঁড়িয়ে কি করে সম্ভব? তার তো জেলে থাকার কথা। আমার মুখ দেখেই বোধ হয় কিছু একটা আন্দাজ করতে পেরে সে আমাকে বলল, ভাই ভিতরে আসতে বলবি না? তার গলাটা প্রচণ্ড ক্লান্ত শোনালো। কিছুটা লজ্জাতেই আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আয়, ভিতরে ভিতরে। সোফায় গা এলিয়ে বসল সুকান্ত। তারপরে আমার দিকে ঘোলাটে দৃষ্টি মেলে তাকালো। বলল, একটু একটু জল দিবি আমায়? আমি জল আনতে যাব এমন সময় আটকে দিয়ে আবার বলল, ও হ্যাঁ বলছি, শোন না, কিছু খাবার থাকলে নিয়ে আসিস তো, বড্ড খিদে পেয়েছে। ঠিক কি বলবো বুঝতে পারলাম না। মনের মধ্যে একটা ভয় আর বিরক্তি দুটোই প্রবলভাবে কাজ করছে। ঘরে যা খাবার ছিল তাই এনে দিলাম তাকে। সে এমনভাবে খাবার খেতে লাগলো দেখে বড় মায়া হলো। মনে হলো কতদিন সে খায়নি। খুব গোগ্রাসে খেতে লাগলো সুকান্ত। আমি আবহাওয়া হালকা করার জন্য হালকা হেসে বললাম, আরে আস্তে আস্তে খা, বিষম লেগে যাবে তো। আমার মনে হলো সে আমার কথাটা শুনতে পেল না। যেমনভাবে খাচ্ছিল তেমনভাবে আরো দ্রুত খেতে লাগলো। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে চোখটা আধবোজা করে সোফায় কিছুক্ষণ বসে থাকলো। এবার আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে লাগলো। একে এত রাত, তার উপরে এইরকম একটা অবস্থা।
আমি আর থাকতে না পেরে তাড়াতাড়ি জিজ্ঞেস করে উঠলাম, এ কি এখনো সাবস্ক্রাইব করেননি? এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু পস্তাবেন। তোর কি কিছু হয়েছে? মানে তুই এভাবে? জেল থেকে পালিয়ে এসেছি কিনা তাই তো? না, জেল থেকে আমি পালাইনি। আমার এক দাদা পুলিশের উপর মহলে রয়েছে, তারই সুবাদে জেলের সাজা কমিয়ে এনে 6 বছর পর ছাড়া পেয়েছি। এই তো কয়েক মাস আগেই। তারপরে কিছুদিন সারদানা অ্যাভিনিউর ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলাম। লোকলজ্জায় বাড়ির বাইরে বেরোতে পারতাম না, মানুষের সাথে যোগাযোগও করতে পারতাম না। কোনো রকমে বাড়ির বাইরে সবজিপাতি খাবার রেখে যেতে বলতাম ওই দোকানদারদের। এইভাবেই চলছিল জানিস। তারপর হঠাৎ 2 কি 3টে সপ্তাহ পর একদিন ঘরে এমনি বসে আছি, হঠাৎ মনে হলো ঘরে আমি একা নেই। সারা ফ্ল্যাট জুড়ে আরো অনেকগুলো শরীর যেন ঘোরাফেরা করছে। আরো অনেকে আছে আমাকে ঘিরে। ওরা আমার দিকে তাকিয়ে হাসছে। প্রথমে ভেবেছিলাম আমারই বোধহয় মনের ভুল, কিন্তু না। এরপর 1 মাস 2 মাস এমনভাবে চলতে লাগলো। আমার তখন মনে হলো আমি বোধহয় এবার পাগল হয়ে যাব। ভাবলাম এই ফ্ল্যাটটা থেকে বেরোলেই আমার এদের থেকে মুক্তি হবে। তাই আবার আরেকটা জায়গায় বাড়ি ভাড়া নিলাম। প্রথম কয়েকটা দিন নিশ্চিন্ত হলাম জানিস, কোনো উৎপাত ছিল না। ভাবলাম যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু না, ওরা আমার পিছু ছাড়ল না। একদিন রাত্রিবেলা সবে শুতে যাব, হঠাৎ দরজায় কে যেন বেল বাজাতে লাগলো, খুব জোরে জোরে। ভাবলাম কেউ এসেছে হয়তো, কিন্তু আমি দরজা খুলতে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে কেমন যেন চেনা লাগলো জানিস। প্রথমে জিজ্ঞেস করলাম, কে, কি দরকার? লোকটা বলল আমাকে নাকি চেনে, আমার সাথে কি জরুরি কথা আছে ওনার। কি মনে করে ওনাকে ঘরে বসতে দিলাম। তারপর লোকটা আমায় জিজ্ঞেস করলো আমি কেমন আছি। আমি সেটার উত্তরও দিলাম। তারপর দেখলাম লোকটা কোনো কথা বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে বসে আছে। উফ, কি অস্বস্তিকর সেই চাহনি। তাকে আবার যখন জিজ্ঞেস করলাম সে কি বলতে চায়, লোকটা বলল সে অপেক্ষা করছে। আমার সাথে নাকি আরো অনেকে কথা বলতে চায়, তারা নাকি আসছে। প্রথমে লোকটাকে পাগল ভাবলাম, তাই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পরেই সত্যি সত্যি দরজায় কারা যেন ধাক্কা মারতে লাগলো, জোরে জোরে, পারলে যেন দরজাটাই ভেঙে ফেলবে। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলাম। কই, কিছু তো নেই। সব তো একেবারে ভোঁভা। কাউকেই দেখতে না পেয়ে আমি আবার ফিরে এলাম। তারপর আবার দেখলাম লোকটা আমার দিকে তাকিয়ে বলছে, ওই তো ওরা এসে গেছে। তারপর জানিস, তারপর শূন্যে তাকিয়ে কাদেরকে যেন বলছিল, তোমাদের কার কি বক্তব্য ওনাকে বলো, উনি শুনবেন। তারপর দেখলাম আবার সেই অনুভূতিটা চাগার দিয়ে উঠল। কারা যেন আমার দিকে তাকিয়ে আছে। লোকটা জিজ্ঞেস করলো, কেন আমাদের মারলেন? কি দোষ করেছিলাম আমরা? আমি ভয় পেয়ে চিৎকার করতে লাগলাম। লোকটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করলাম। সে কোনো কথা বলল না, উল্টে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর দেখলাম তার চেহারাটা কেমন যেন বদলে যাচ্ছে।
গোটা গা রক্তে ভেসে যাচ্ছে। আমি ভয়ে আতকে উঠলাম। সে যে কি সাংঘাতিক অভিজ্ঞতা, তোকে আমি কি বলবো অতনু। এভাবেই চলতে লাগলো দিনের পর দিন। আজ আরো বাড়াবাড়ি হয়েছে। ওরা আমার চারপাশে সব সময় থাকে, আমাকে রোজ ঘিরে ধরছে একটু একটু করে। আমাকে আমাকে তুই বাঁচা অতনু, আমাকে বাঁচা। আমি নিরুপায় হয়ে তোর কাছে ছুটে এসেছি। কিছু একটা কর ভাই, প্লিজ কিছু একটা কর। আমি পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। আমি পারছি না। সুকান্তর কথা শুনে আমি কেমন ঘাবড়ে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারলাম না। তারপর আমি বললাম, ঠিক আছে, তুই এখানে থাক আজকে রাতটা আপাতত, কাল দেখছি। কি করে থাকবো তনু? আমাকে যে ওরা শান্তিতে থাকতেই দিচ্ছে না। ওরা যে এখানেও এসেছে। হ্যাঁ, এখানেও আছে ওরা। ওই তো দেখ, তোর পিছনে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এখন ওদের স্পষ্ট দেখতে পাই। লোকটাও আসবে এক্ষুনি, আমায় আজ নিয়ে যাবে বলেছে। আমাকে নিয়ে যাবে আজকে। আমার মনে হলো ছেলেটা পাগল হয়ে গেছে। আজ রাতটা কোনোভাবে কাটিয়ে ওকে কালকেই ভোরে বিদায় করব। ঠিক এমন সময় কলিং বেলটা বেজে উঠল। এবার সত্যি চমকে উঠলাম। তারপর দরজা খুলতেই আমি দেখতে পেলাম সুকান্তর মতনই অনেকগুলো লোক দাঁড়িয়ে, আর আমার দিকে তাকিয়ে বলছে, কেন মারলেন আমাদের? আমরা কি করেছিলাম? ঘরের দিকে তাকাতে দেখলাম সুকান্ত একই রকম ভাবে আমার দিকে তাকিয়ে বলে উঠল, সেদিন কেন পালিয়ে গেলি অতনু? কেন বললি না গাড়িটার ব্রেক কাজ করছিল না? দেখ দেখ তোর জন্য আমার কি হলো। আমার পিঠ ঠেকে গেল দেওয়ালে। এখন সুকান্তর গলাটা বিকৃত শোনাচ্ছে। আমি চিৎকার করে বলতে লাগলাম, না 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 না, আমি না, আমি না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ওরা শুনলো না আমার কথা। ওরা ছেঁকে ধরলো আমাকে। তারপরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি বুঝলাম দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে, আমি আর এক পাও নড়তে পারছি না। ঠিক এমন সময় আবার একটা টেলিফোন বেজে ওঠার আওয়াজ শুনতে পেলাম। ধরফর করে উঠে বসলাম, হাঁপাতে লাগলাম। জোরে জোরে ফোনটা বেজে যাচ্ছে দেখে খপ করে ফোনের রিসিভারটা ধরলাম। ফোনের ওপারে রিনার গলা। রিনা বলছে, আরে দরজাটা খোলো, আমি এসে গেছি, তাড়াতাড়ি খোলো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? আমি কোনো রকমে নিচে নেমে দরজাটা খুলে ওকে ঢুকতে দিলাম। ও বলল, তুমি ঠিক আছো? বাবার শরীর ঠিক হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। তারপর টলতে টলতে উপরে উঠে এলাম। দেখলাম টেবিলের ওপর বইটা খোলা পড়ে আছে, দ্য কার্স। একটু বেলার দিকে রিনা আমার খাবার দিতে এসে বলল, ও হ্যাঁ, এই শুনছো কাল কি হয়েছে? খবরে দেখাচ্ছে তো, তোমার ওই বন্ধুটা ছিল না সুকান্ত, যার সাথে তুমি সেবার ফিরবে বলেছিলে, তারপর একাই চলে এলে। ফেরার পথে সুকান্তর গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, মনে আছে? তোমার সেই সুকান্ত কালকে রাত্রে মারা গেছে। পুলিশ বলছে সন্ধেবেলা ঘটেছে ঘটনাটা, সুইসাইড। ও জেলে ছিল না? কবে ছাড়া পেল গো? আজকের মতন গল্পের আসর এখানে শেষ। তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।